আসসালামু আলাইকুম। এইটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত, শান্তি মওকুফ করে মুক্তি দেওয়া হলো খালেদা জিয়াকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় ২,০০০ শিক্ষার্থীর জামিন। ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা। সম্মতি দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন বিএনপি মহাসচিব। দ্রুত সময়ের মধ্যে নতুন সংসদ নির্বাচনের দাবি জামাত ইসলামের। বিমানবন্দরে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী পলক আটক। আত্মগোপনে আওয়ামী লীগের বহু নেতা, সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল। এবং সারা দেশে নজিরবিহীন সহিংসতা, হামলা, লুট, অগ্নিসংযোগ, নিহত শতাধিক। আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে জনগণকে সহযোগিতার আহ্বান অতিরিক্ত আইজির। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবনের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির উপপ্রেস সচিবের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছে বলেও জানিয়েছে বঙ্গভবন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী আদ্দিন সজীব। বিস্তারিত জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। শুরুতেই একটা বিষয় একটু সংশোধন করে দিই, সেটা হলো যে ১৩ জন সমন্বয়ক, আমরা জানতে পেরেছি যতটুকু যে ১৩ জন সমন্বয়ক ভিতরে প্রবেশ করেছেন। এছাড়াও আমরা দেখেছি যে আরো ২ জন শিক্ষক তারাও ভিতরে প্রবেশ করেছেন, আসিফ নজরুল সহ। আমরা জানতে পেরেছি ৬:৩০টার দিকে ১৩ জন সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়ককে আমরা ভিতরে যেতে দেখেছি। আপনি জানেন যে বর্তমান যে পরিস্থিতি দেশে চলছে এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখার বিষয়ে আলোচনার জন্যই তারা মূলত এখানে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আসেন। তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতেই মূলত এই সাক্ষাৎটা হচ্ছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল রয়েছেন এবং অধ্যাপক তানজিম উদ্দিন রয়েছেন। আলোচনা শেষে তারা আমাদেরকে একটা বিষয়, এই বিষয়গুলো বিস্তারিত জানাতে চেয়েছেন। আপাতত যাওয়ার সময় যখন তারা যান ৬:৩০টার দিকে, তখন আমাদেরকে এই বিষয়ে তারা তেমন কিছুই আমাদের সামনে আমাদেরকে বলেননি। তবে আমরা একটা বিষয়ে গত কাল থেকে, অর্থাৎ আমরা যখন থেকে রীতিমতো তাদের যে দীর্ঘদিনের একটা আন্দোলন, রক্তের বিনিময়ে তাদের যে অর্জন, সেই অর্জনের পরে তাদের যে বর্তমান আনন্দ উল্লাস সবকিছুর পরে তারা রীতিমতো সমন্বয়করা, আমরা যতটুকু জানতে পেরেছি, রাতভর তারা নানা বিষয় নিয়ে, এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আলোচনা করে আজকে ৬টা পর্যন্ত আমার সঙ্গে একজন সমন্বয়কের ব্যক্তিগতভাবেই কথা হয়েছে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে বিষয়টা আসলে অনেক বড় একটা ব্যাপার। তারা অনেক সময় নিয়ে রীতিমতো না ঘুমিয়ে যত সমন্বয়ক তারা ঢাকায় এক হতে পেরেছেন, তারা সব সমন্বয়করাই এক হয়ে বিভিন্ন বিষয় পর্যালোচনা করে, আলোচনা করে তারা এই বিষয়গুলো সিদ্ধান্ত পৌঁছানোর একটা চেষ্টা করেছেন। এবং আমি যতটুকু জানতে পেরেছি যে তারা, এবং এতক্ষণে আপনারা খবরেও জেনেছেন, এবং ডক্টর ইউনূস, নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ
ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের একটা রূপরেখার বিষয়ে ইতিমধ্যেই গণমাধ্যমের খবর হয়েছে। কিন্তু এর বাইরেও আমি যতটুকু জানতে পেরেছি যে আরো বাকি যে কার্যক্রম, বাকি যে মানে পুরো তালিকাটা, সেটাও তারা অনেকটা গুছিয়ে ফেলেছে। তবে আমাদেরকে স্পষ্ট করে বলেনি, তবে আমাদেরকে তারা বলতে চেয়েছেন যে আলোচনার পরেই এই বিষয়টা নিয়ে তারা আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। আপনি এতক্ষণ ধরে দেখলেন যে এই বঙ্গভবনে 13 সদস্যের যে টিম সমন্বয়করা এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, নাহিদ ইসলাম, সার্জিস আলম, হান্নান থেকে শুরু করে আসিফ মাহমুদ এবং অয়ন, সবাই মিলে তারা যখন এখানে এসছেন তারপর থেকেই এখানে আমরা অনেক ছাত্র জনতাকেও আমরা আশপাশে দেখছি। তারা এই বঙ্গভবনের আশপাশ জুড়ে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন বঙ্গভবনে। আমরা সাধারণত অন্যান্য সময় যখন সংবাদ কভার করতে আসি আমরা আরও কিছুটা সামনে যাওয়ার আমাদের সুযোগ হয়, কিন্তু এবারের পরিস্থিতি যেহেতু ভিন্ন, সে কারণে আমরা ঠিক বেশ খানিকটা দূরে, যেখানে মূলত জিজ্ঞাসাবাদের ইয়েটা হয় যে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে, ঠিক সেখান থেকে বা তারও একটু সামনে থেকে আমরা আমাদের যে সম্প্রচার কিংবা আমরা যে লাইভ করতে পারছি সেটাও করতে হচ্ছে। যাই হোক, পরিস্থিতি এরকমই। তারা আজকে সারাদিন ভর যে আলোচনা করেছেন, রাত থেকে ভোরে তারা একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন, ডক্টর ইউনূসের কথাটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে তারা চান অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে। এরপরে তারা জানায় যে সংসদ, যে বর্তমান দ্বাদশ জাতীয় সংসদ, সেটাকে বিলুপ্ত করে দিয়ে তারা এটা বিলুপ্ত করে দেওয়ার কথাটাও জানেন এবং ফাইনালি এটা হয়ও। এবং পরবর্তীতে তারা চলমান রয়েছিল তাদের কার্যক্রম এবং তারা একই সঙ্গে বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে যেন কোনোভাবে কোনো রকমের সহিংসতা না হয়, কোনো জায়গায় মন্দির থেকে শুরু করে সংখ্যালঘুদের উপরে কোনো জায়গায় কোনো রকমের অসুবিধা না হয়, সেসব জায়গায় তারা নিরাপত্তা দেওয়ার জন্য কিংবা প্রতিরোধ গড়ে তোলার জন্য ছাত্র জনতাকে তারা আহ্বান জানিয়েছেন। যারা মুক্তিকামী ছাত্র জনতা, যারা ছিনিয়ে এনেছেন রক্তের বিনিময়ে। ধন্যবাদ আদিন আপনাকে। দীর্ঘ 6.5 বছর পর কারামুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ দণ্ডাদেশ মওকুফ করে তাকে মুক্তির নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে দলীয় প্রধানের মুক্তির খবরে উল্লাসে মেতে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা। সবার প্রত্যাশা শীঘ্রই জনসম্মুখে আসবেন প্রিয় নেত্রী। শারীরিক নানা জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। আরও জানাচ্ছেন মইনুল আহসান। বিএনপির প্রাণভোমরা বেগম খালেদা জিয়া এখন মুক্ত। 6.5 বছর পর রাষ্ট্রপতি দণ্ডাদেশ মওকুফ করে বেগম জিয়াকে মুক্তির নির্দেশ দেন। এমন খবরে উল্লাস ছড়িয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আর চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে উল্লাস প্রকাশ করেন বিএনপি নেতাকর্মীরা। গুরুতর অসুস্থতা নিয়ে কখনো গুলশানের বাসায়, আবার গভীর রাতে হঠাৎ অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া, গেল কয়েক বছর ধরে এমনটি যেন হয়ে উঠেছিল বেগম জিয়ার নিয়তি। দুর্নীতির অভিযোগে 2 বছর কারাবন্দী থাকতে হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। 2020 সালে করোনা মহামারীর শুরুতে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে বেগম জিয়াকে বাসায় থাকার অনুমতি দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের রাজনীতিতে বরাবরই ঈর্ষণীয় জনপ্রিয়তা ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নেত্রী বেগম খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকার পর 1991, 96 ও 2001 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও বিভিন্ন সময়ে বিরোধী দলীয় নেত্রীর ভূমিকায় ছিলেন বেগম জিয়া। প্রায় 40 বছর ধরে আপোষহীন নেতৃত্বের মধ্য দিয়ে রাজনৈতিক নানা চড়াই উচ্চাই পেরিয়ে বিএনপিকে শক্ত ভিত তৈরি করে দিয়েছেন বেগম জিয়া। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে পাড়া মহল্লায় সম্প্রীতি টিম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সমন্বয়করা। তাদের মতে, সাম্প্রদায়িক সহিংসতা ও নাশকতা ছড়িয়ে ছাত্র জনতার অর্জনকে নস্যাৎ করতে একটি মহল চক্রান্ত চালাচ্ছে। ফ্যাসিবাদ ব্যবস্থা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রাম চলবে বলেও জানান সমন্বয়করা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা এলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায়নি সাধারণ শিক্ষা কার্যক্রম।
শিক্ষার্থীতে যারা এসেছেন তারা ক্যাম্পাসে নানাভাবে ছাত্র আন্দোলনের বিজয়ের অভিব্যক্তি প্রকাশ করছিলেন। টিএসসিতে দেখা মিলল আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে, বলছিলেন ছাত্র জনতার জয়ের কথা। অ্যাকচুয়ালি আমাদের যে অর্জনটা সেটা কিন্তু পুরোপুরি বাস্তবায়ন হয় নাই, কারণ আমরা চেয়েছিলাম বর্তমান যে ফ্যাসিবাদী সরকার, সেই সরকারের পতন ঘটিয়ে এই ফ্যাসিজম সিস্টেমটাকে আমরা পরিবর্তন করে আমাদের স্বাধীনতার যে প্রকৃত স্বাদ, যেটা আর কি বৈষম্য বিরোধী এবং আপনাদের সাম্য মানবিক মর্যাদার যে প্রতিষ্ঠাটা আর কি, এবং বিচার বিভাগের যে স্বাধীনতা আর কি, সেইটা প্রতিষ্ঠা করা। আমাদের প্রস্তাবিত যে জাতীয় সরকার, সেই জাতীয় সরকার যদি গঠন করে তাহলে আমরা মনে করব যে আমাদের যে অর্জনটা সেটা কিছুটা হলেও সফল হবে। স্কুল কলেজ খুলে দিলে কোনো ধরনের শিক্ষার্থী কোনো ধরনের সহিংসতা জড়াবে না বলে আমি বিশ্বাস করি, কারণ তারা প্রত্যেককে অধিকার সম্বন্ধে সচেতন। একটা জিনিস যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, কোটা আন্দোলন যারা যুক্ত হয়েছে এবং এই ফ্যাসিস্ট সরকারকে যারা তাদের গতিচ্যুত করেছে, তারা সবাই কিন্তু তার অধিকার সম্বন্ধে সচেতন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করছি কোনো অধিকার সচেতন শিক্ষার্থী কোনো ধরনের সহিংসতা জড়াতে পারে না। আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সংখ্যালঘুদের উপর হামলা ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করা হচ্ছে জানিয়ে উদ্বেগ জানান তারা। একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে একজন ফ্যাসিস্টের যেই পতন সেটা কিন্তু আমরা নিশ্চিত করেছি, কিন্তু যে ফ্যাসিবাদী ব্যবস্থাটা রয়ে গেছে দেশে সেটা কিন্তু আমরা এখনো পুরোপুরি বিলোপ যেই ব্যাপারটা আছে সেটা কিন্তু আমরা এখনো করতে পারিনি। তার মানে যে ফ্যাসিস্টের সাথে জড়িত যারা সুবিধাভোগী ছিল তারা কিন্তু এখনো মানে সচেষ্ট রয়েছে এবং তারা কিন্তু তৎপর রয়েছে যে কিভাবে আমাদের একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যায়, যারা সংখ্যালঘু আছে তাদের প্রতি নির্যাতন করা যায়, কিংবা অন্য রাজনৈতিক মতাবলম্বী আছে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল না, এইরকম একটা ফ্রেমিং কিন্তু তারা করার চেষ্টা করবে, যেহেতু তারা ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল ছাত্র জনতার প্রতি আহ্বান থাকবে যে আপনারা প্রত্যেক পাড়ায় মহল্লায় সম্প্রীতি টিম গড়ে তুলুন এবং আমাদের যে সকল হিন্দু ভাই বোনেরা আছে তাদের সম্পদ রক্ষা করুন, তাদের মন্দিরগুলো যথাযথভাবে রক্ষার দায়িত্ব নিন। আমাদের পুরো বাংলাদেশ কিন্তু এখন অরক্ষিত। সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে এবং আমাদের সংখ্যালঘু সম্প্রদায় তারাও তাদের জানমাল নিয়ে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতেছেন, এবং আমাদের যে রাষ্ট্রীয় সম্পদ সেখানেও কিন্তু কিছু লুটপাট হচ্ছে। এদের সাথে আমাদের যা ছাত্রছাত্রী এবং যারা জনতা আমাদের সাথে আন্দোলন করেছে তাদের বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই, এবং আমরা বলতে চাই, মানুষকে আহ্বান করতে চাই, আপনারা সংঘবদ্ধ হন। আমাদের জানমাল এবং আমাদের যে দেশীয় সম্পদ সকল কিছু রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর সমন্বয়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে পাঠানো এক ভিডিও বার্তায় সহিংসতা প্রতিহত করতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান। আমরা যেই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি, তাকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে। আমরা মুক্তিগামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই বাংলাদেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় লুটপাট, সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিগামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে সম্মতি জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শিগগিরই বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে দেয়া সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ জানান। এই মুহূর্তে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা তার প্রথম কাজ হবে বলে জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে আন্দোলনকারীরা দেশ জুড়ে অরাজকতা করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 2024 সালে এসে নতুন করে স্বাধীনতা উপভোগ করতে গিয়ে তারা বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করছেন। বঙ্গবন্ধুর মিউরাল ভাঙা সহ গণভবন ও সংসদ ভবনে অরাজকতার জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দায়ী করেন। বলেন, দীর্ঘদিনের অপশাসনের কারণেই মানুষ এমন আচরণ করছে। রাষ্ট্রপতিকে দ্রুত নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের অধীনে 3 মাসের জন্য জাতীয় নির্বাচনের দাবি জানান। গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতেই সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ সহ অরাজকতা করছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব, নেতাকর্মী সহ দেশবাসীকে তা প্রতিরোধ করার আহ্বান জানান। বেগম জিয়া সুস্থ হলে জনসম্মুখে আসার বিষয়ে সিদ্ধান্ত নেবে জানিয়ে তিনি বলেন, দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফেরার অনুরোধ করা হয়েছে। মইনুল আহসানের রিপোর্ট।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতন ও শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সবশেষ পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সকালে জরুরি বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত সম্ভব সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে। যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে এবং এই সংসদে যেটা একটা দামি সংসদ, যেটা বিনা ভোটে নির্বাচিত, তার কোনো এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই। রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন, অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। যখনই প্রেসিডেন্ট আমাদের কাছে প্রস্তাব দেবেন আপনার এই অন্তর্বর্তী সরকারের আপনার নামের জন্য, আমরা সেই সময় তাদেরকে প্রেসিডেন্টের নাম দেব। কারণ ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত। একটি মহল দেশে অস্থিতিশীলতা, অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে চায় জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিবাদের যে মূল হোতা জনগণ তাকে সরিয়েছে, সে পালিয়ে গেছে, জনগণ তাকে বিতাড়িত করেছে, সেইখানে আপনার এটা একটা বড় বিজয় নিঃসন্দেহে, সেই বিজয়টাকে কনসিডারেট করতে হবে। সেই জন্যই আজকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য, সংযম এবং পরমত সহিষ্ণুতার জন্য। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এখানে এখন এমন কোন ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ, এবং জনগণকে তিনি অ্যালার্ট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। যে আজকে আপনাদের মাধ্যমে আমি এই বার্তা আমরা সারা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই যে এখন অ্যারোগেন্স, ভেঞ্জেন্স এগুলোর কোনো স্থান নেই, আপনার স্থান নেই কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের। এখন যেটা প্রয়োজন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা, সুসংহত করা। প্রশ্নের জবাবে দলের দুই শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরা, রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন, আমরা কাল রাতেই তার সাথে দেখা করেছি, অত্যন্ত অসুস্থ। সুতরাং যখনই আপনার তিনি সুস্থ হবেন, ফিট মনে করবেন, তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। মির্জা ফখরুল বেশ কয়েকটি গণমাধ্যম ও সংবাদকর্মীর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও বার্তায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সব ধরনের সহিংসতা বাদ দিয়ে শান্ত থেকে বিজয় উৎসব করার কথা বলেন তিনি। সকল ধরনের সংঘাত এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের কোনো সংখ্যালঘু মানুষ যাতে আক্রান্ত না হন তা নিশ্চিত করা বিএনপি নেতাকর্মী সহ সবার দায়িত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য খুনি হাসিনা গত 15 বছরে হাজারো মানুষকে গুম, খুন, অপহরণ করেছে। হামলা চালিয়ে মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘরছাড়া। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারেই জীবনের সোনালী সময়গুলো কাটাতে বাধ্য করেছে। খুনি হাসিনার অত্যাচার, নির্যাতনে, নিপীড়নে দেশের গণতান্ত্রিকামী মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং এ কারণেই গণ আন্দোলনের মুখে খুনি হাসিনা পালানোর পর নির্যাতিত নিপীড়িতদের কারো কারো হয়তো আচরণে হয়তোবা ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয় দেশবাসী, গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম,
বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি দেশের কোনো কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হন, সেটি নিশ্চিত করা আপনার আমাদের সবার দায়িত্ব। কোন ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না। খুনি হাসিনা তার দলীয় এবং ব্যক্তি স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষে মানুষে ঘৃণা, হিংসা, বিভেদ ছড়িয়েছে। তবে আমার বক্তব্য স্পষ্ট, কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন, বরং আমাদের একটি পরিচয়, আমরা সকলে বাংলাদেশী। সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন, কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন, নিজেকেও নিরাপদ রাখুন। নিজের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ নন, বরং আপনি একজন মানুষ। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আরেকটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রতি কারো কোনো প্রতি ক্ষোভ থাকলেও নিজেরা প্রতিশোধ গ্রহণ করবেন না। আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জনপ্রশাসনের কেউ অন্যায় করে থাকলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা বিদেশের দূতাবাসগুলো নিরাপদ রাখা আমাদের সকলের কর্তব্য, সকলের দায়িত্ব। খুনি হাসিনা এতদিন এসব প্রতিষ্ঠান তার পারিবারিক প্রতিষ্ঠানের মতন ব্যবহার করলেও এগুলো জনগণের সম্পদ, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, কারো ব্যক্তিগত কোনো সম্পদ নয় এগুলো। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, সবশেষে আমি আবারও আপনাদের কাছে বলবো, কোন অপশক্তি যাতে ছাত্র জনতার সফল বিপ্লবকে লক্ষ্যচ্যুত করার সুযোগ নিতে না পারে, এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এটি এই মুহূর্তে বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিশেষ আহ্বান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দ্রুত সময়ের মধ্যে নতুন জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে জামাতে ইসলামী। 14 বছর পর রাজধানীর মগবাজারে দলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের আমির ডাক্তার শফিকুর রহমান এই দাবি জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে নিয়ে তাদের আপত্তি নেই। সরকারি বেসরকারি স্থাপনা রক্ষা, বাড়িঘরে হামলা ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান জামাতের এই শীর্ষ নেতা। শরফুল আলমের রিপোর্ট। 14 বছর পর তালা খুলল জামায়াতে ইসলামের প্রধান কার্যালয়, প্রকাশ্যে নেতাকর্মীরা। সরগরম প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যেসব সহিংসতা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার দাবি, এখন যারা মানবতা বিরোধী অপরাধ করছে, হত্যাকাণ্ড চালাচ্ছে, সন্ত্রাস করছে, তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, শহরে এবং গ্রামাঞ্চলেও বিভিন্ন সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত হানা হয়েছে, কোথাও ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এই কাজগুলা যাদের অন্তরে বিবেক আছে, মানবতা আছে, তারা এগুলা করতে পারে না। এই জন্য যে দুর্বৃত্তরা এই কাজ করেছে, আমরা তাদের ব্যাপারে আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দফায় দফায় কঠোর নিন্দা জ্ঞাপন করেছি। আজকেও আবার আমি করছি। জনগণের সরকার ফিরিয়ে আনার পদ্ধতি শুরু করেন।
সেই সরকারও আবার দীর্ঘায়িত না হয়ে গত সময়ের ভিতরে একটি অর্থবহ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠায় যেন এগিয়ে আসে সে উদাত্ত আহ্বান আমরা জানাচ্ছি। এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির জানান, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রস্তাব অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনূসের প্রতি তাদেরও সমর্থন রয়েছে। ডক্টর ইউনূসের ব্যাপারে ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে। ছাত্ররা করতেই পারে, কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল। তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা ধারণ করি, এবং যদি সত্যিকার অর্থে জাতি একটা সুস্থ রাস্তায় উঠে তাহলে এটা হবে তাদের ত্যাগের ফসল। এই জন্য তারা হবেন জাতীয় বীর আমাদের কাছে। তাদের এই অধিকার আছে এই ধরনের কিছু বলার, কিন্তু আমাদের সাথে এই ধরনের কোনো কনসেনসাস নিয়ে বলতে হবে এটা তাদের দায়িত্ব নয়। আমরা শুধু রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন তাদেরকেও শুনেন। তিনি কথা দিয়েছেন তাদের শুনবেন। এখন তারা কি শোনাবেন এবং রাষ্ট্রপতি কি শুনবেন এটা একটা বিষয়। আর স্টেক হোল্ডারে অনেকগুলা দল আছে, সিভিল সোসাইটি আছে, রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করে জামায়াতে ইসলামী। এর আগে মামুনুল হকের নেতৃত্বে হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল কার্যালয়ে এসে জামায়াত নেতাদের সাথে দেখা করে কুশল বিনিময় করেন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকেল ৩টার দিকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা আটক হন। এ সময় নেপালে পালাতে যাওয়া পলকের ২ ব্যক্তিগত কর্মকর্তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে ঢাকার মহাখালীতে ডাটা সেন্টারে আগুনের অজুহাতে বারবার ইন্টারনেট বন্ধ এবং বিক্ষোভ নিয়ে নানা মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন পলক। আর ছাত্র আন্দোলনে জামাত শিবির ঢুকে গেছে জানিয়ে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে সমালোচিত হয়েছিলেন ডক্টর হাসান মাহমুদ। এদিকে সরকার পতনের পর আওয়ামী লীগের বহু নেতাই আত্মগোপনে গেছেন। কেউ দেশ ছাড়তে পেরেছেন, অনেকেই দেশ ছাড়ার জন্য চেষ্টা করছেন, আবার অনেকে দেশ ছাড়ার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ছেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২,০০০-এরও বেশি শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। জামিন পেয়েছেন তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন সহ বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের ১,০০০-এরও বেশি নেতাকর্মী। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসাম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশবাসীকে শান্ত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত আইজি AKM শহীদুর রহমান। রাজধানীতে পুলিশ অফিসার্স মেসের সংবাদ সম্মেলনে তিনি বলেন, জন আকাঙ্ক্ষা অনুযায়ী পুলিশকে গড়ে তোলা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত হলে সাবেক স্বৈরাচার সরকারের আজ্ঞাবহ সব পুলিশ কর্মকর্তাদের আইনের মুখোমুখি করে বিচার করা হবে বলে জানান পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে ভেঙে পড়ে আইন শৃঙ্খলা ব্যবস্থা। শিক্ষার্থীদের বিজয়যাত্রার মধ্যেই ঢাকা সহ দেশের বিভিন্ন থানায় হামলা ও নাশকতা চালায় দুর্বৃত্তরা। পুলিশের অধস্তন কর্মচারী সংগঠনের হিসেবে হত্যা করা হয়েছে বহু পুলিশ সদস্যকে। এতে অনেকটাই মনোবল হারিয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরা। পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও অন্যান্য কর্মকর্তারা আত্মগোপনে যাওয়ায় ভেঙে পড়েছে বাহিনীর শৃঙ্খলা। এমন অবস্থায় পুলিশ হত্যার বিচার চেয়ে ৯ দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছে পুলিশের সদস্যরা। ফলে থানায় মিলছে না কোনো ধরনের সেবা, সড়কেও নেই ট্রাফিক নিয়ন্ত্রণকারী পুলিশের সদস্যরা।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার ইস্কাটনে পুলিশ অফিসার্স মেসে চাকরিচ্যুত ও পুলিশের নিগৃহীত কর্মকর্তাদের সাথে নিয়ে জরুরি এই সংবাদ সম্মেলন ডাকেন পুলিশ সদর দপ্তরের সদ্য সংযুক্ত অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। এতে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় এখন পুলিশ বাহিনীর দেশবাসীর সহযোগিতা প্রয়োজন। আক্রান্ত যে থানা আছে সেখানে আমরা জানতে পেরেছি এখনো কিছু ডেড বডি আছে যেগুলো উদ্ধার করা প্রয়োজন এবং অনেক জায়গায় থানা ফাংশনাল নাই। তো এইগুলাকে আমরা খুব দ্রুততম সময় আমরা যাতে পুলিশের স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারি, এই জন্য আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পুলিশের সার্ভিং অফিসার উপস্থিত হয়েছে নিজেদের বিবেকের তাড়নায়, এবং এই কাজটি যাতে আমরা খুব দ্রুত সম্পন্ন করতে পারি সেই জন্য আমি আমাদের বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আহ্বান জানাবো যে আপনারা অতি দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেন, স্বাভাবিক কাজকর্মে ফিরে আসেন, এবং আমরা যাতে জনগণকে যে সেবা দেওয়ার জন্য যে আমরা যে কমিটেড সেই সেবা যেন দিতে পারি। এবং এই ক্ষেত্রে আমি দেশবাসী এবং আমাদের যারা ছাত্র সমাজ, ছাত্র জনতা যারা এই বিপ্লব ঘটিয়েছে তাদেরকেও, আমাদেরকে এবং বিভিন্ন রাজনৈতিক দল সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব এই কার্যক্রমে পুলিশের আজকের এই অবস্থায় আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং আমরা যাতে সক্ষমতা নিয়ে আমাদের আগের অবস্থায় ফিরে আসতে পারি সেই জন্য আমি আপনার সবার কাছে সহযোগিতা কামনা করছি। বিশৃঙ্খলা হলে দেশের মানুষের কষ্ট হবে এবং শিক্ষার্থীদের অর্জন বিনষ্ট হবে মন্তব্য করে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। যাদের উপর সংক্ষুব্ধ তারা অনেকেই গোপনে আছেন বা পালিয়ে গেছেন, তাদের বিরুদ্ধে কি আপনারা আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা? এটা আপনার যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে, সেই সরকার গঠন করতে হলে সরকারের যে সর্বোচ্চ মহলে তাদের নীতি নির্ধারণী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারবো। দ্রুতই আমরা চেষ্টা করতেছি সম্মিলিতভাবে সবাই কাজ করে এই অবস্থা থেকে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য। থানাগুলোকে জনসাধারণের সেবা দেওয়ার উপযুক্ত করে তুলতে সবার সহযোগিতাও চান পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশ পুলিশের সদস্যদের সাধারণ মানুষের ওপর গুলি চালাতে বাধ্য করে দেশবাসীর কাছে তাদের ভিলেনে পরিণত করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এছাড়া ছাত্রদের সঙ্গে অন্যায়ের জন্য ক্ষমাও চেয়েছেন তারা। গণমাধ্যমে পাঠানো প্রেস রিলিজে তারা এসব কথা বলেন। বিবৃতিতে তারা বলেন, প্রথমেই দেশ থেকে স্বৈরাচার উৎখাত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব সৈনিকদের অভিনন্দন জানান তারা। এই আন্দোলনে নিহত প্রতিটি ছাত্রের রুহের মাগফিরাত কামনা করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। চাকরি জীবনে বৈষম্যের শিকার জানিয়ে এতে উল্লেখ করা হয়, দেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে। তাই কথা বলার সুযোগ পেয়ে আবারও সব ছাত্র জনতাকে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তাদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানায় সংগঠনটি। ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রা সহ প্রায় 5 কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। পুলিশ জানায়, গত রাত 12:30টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমর বাসভবনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই ডলার দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এসব টাকা উদ্ধার করেন। এর মধ্যে থেকে একটি লাগেজে অক্ষত 1 কোটি এবং অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া 2,77,00,000 টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডলার, ইউরো সহ বিভিন্ন দেশের আরও প্রায় 1 কোটি টাকা মূল্যমানের মুদ্রা উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ। পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে গেছেন শেখ হাসিনা। তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদ সংস্থা ANI জানিয়েছে, সেখানে তার সঙ্গে কথা হয় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। সঙ্গে ছিলেন আরও সামরিক কর্মকর্তারাও। পরে তাকে সেফ হাউসে নিয়ে যাওয়া হয়। ভারতীয় বিমান বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোকে শেখ হাসিনার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর আগে সোমবার দুপুরের দিকে তিনি সশস্ত্র বাহিনীর পাহারায় হেলিকপ্টারে গণভবন থেকে বের হন। এরপর হেলিকপ্টারে দেশ ছেড়ে প্রথমে আগরতলায় পৌঁছান তিনি। পরে সেখান থেকে বিমানে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ হিন্দন এয়ারবেসে নামেন। বাংলাদেশ ছেড়ে লন্ডনে যেতে চাইলেও যুক্তরাজ্য থেকে এখনও সবুজ সংকেত মেলেনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা আর কখনোই রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার দেশ ছাড়ার পর শুনশান হয়ে গেছে রাজধানীর মিন্টো রোড ও হেয়ার রোডের মন্ত্রীপাড়া। ওই এলাকার বাড়িগুলোতে এখন আছেন কেবল কর্মচারীরা। মিনিস্টার অ্যাপার্টমেন্টগুলোতেও পাওয়া যায়নি কাউকে।
গতকাল দুপুরে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরপরই মন্ত্রী প্রতিমন্ত্রীরা তাদের সরকারি বাসা ছেড়ে পালিয়ে যান। রিপোর্ট করছেন মোস্তাফিজুর রহমান। ছাত্র জনতার 23 দিনের তুমুল আন্দোলনের মাথায় ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা। বিক্ষোভের মুখে পদত্যাগপত্র জমা দিয়ে গতকাল দুপুরেই দেশ ছাড়েন তিনি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে রাজধানীর হিয়ার রোডের মন্ত্রীপাড়ায় দেখা গেছে শুনশান নীরব। পুরো এলাকা জুড়ে যেন জনমানব শূন্য। ওই এলাকার বাড়িগুলোতে এখন আছেন কেবল কর্মচারীরা। মিনিস্টার অ্যাপার্টমেন্টগুলোতে গিয়েও পাওয়া যায়নি কাউকে। কর্মচারীরা বলছেন গতকাল দুপুরের পর বেশিরভাগ মন্ত্রী বাসভবন ছাড়েন। বেশ কয়েকজন মন্ত্রী গত কয়েকদিন ধরে আসেননি বলেও জানান তারা। কালকে সন্ধ্যার সময় যখন ভাঙচুর হয় তখন বাড়ি দেখাশোনা তো রাখতে হইব, তখন আসছে। তখন দেখলাম যে বাড়ি ঘর থুয়া তারা গেছে। আমরা ছিলাম না কালকে, নিজের যান বাঁচান করুক। গতকাল বেশ কয়েকজন মন্ত্রীর বাসভবন ও মিনিস্টার অ্যাপার্টমেন্টে হামলা চালানো হয়। এই সময় বাসায় থাকা জিনিসপত্র লুট করে নেয়। কতজনে কত কিছু করতেছে, নিয়ে যেতেছে এমন অবস্থা। পার্কিং এ মোটরসাইকেল ছিল, এগুলো নিয়ে গেছে। প্লাস হচ্ছে ওই প্রত্যেক মন্ত্রীদের প্রত্যেক ফ্ল্যাট ভাঙছে, ভাঙচুর করে মালামাল নিয়ে গেছে, অনেক মালামাল নিয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী সে চলে গেছে ভালো কথা, কিন্তু দেশের এই রাষ্ট্রীয় সম্পদগুলো এভাবে নষ্ট করা হচ্ছে। এগুলা সম্পূর্ণ ছাত্র নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে দাবি যে দেশের সম্পদ রক্ষা করা আমাদের নিজ দায়িত্ব। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে বেশিরভাগ মন্ত্রী এমপি দেশে রয়েছেন। দেশ ছাড়ার চেষ্টা করলেও বিফলে যান অনেকেই। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। টানা 23 দিনের ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পরিস্থিতি। খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত, তবে থানা সহ কিছু গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে এখনো শুরু হয়নি সেবা কার্যক্রম। এতে সেবা বঞ্চিত সাধারণ মানুষ। এদিকে রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ছাত্র জনতা। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশ। সড়কে বিজয় উল্লাসে নেমে পড়া জনতা ফিরে যাওয়ার পর রাস্তাঘাট এখন অনেকটাই স্বাভাবিক। তবে ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নেই কোনো পুলিশ সদস্য। রাজধানীর বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, ফার্ম গেট, কারওয়ান বাজার, বাংলা মোটর ও শাহবাগ মোড়ে ট্রাফিক সেবা দিচ্ছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। চলে গেছে, কোনো জায়গায় ট্রাফিক নাই। এখন জ্যাম বাদে তো আমাদের সমস্যা হবে, দুর্ভোগ আমাদের পথ হবে। এই জন্য যত সম্ভব আমরা চেষ্টা করি যাতে জ্যামটা কমানো যায়। কালকে রাত থেকেই আমরা কাজ করে যাচ্ছি, কোনো ট্রাফিক নাই। তো জনগণ সাধারণভাবে চলাফেরা করুক, এটাই আমরা চাই। আমি দাঁড়ানোর পর থেকে মোটামুটি আরো 10-12 জন সবাই সব দিক দিয়ে দাঁড়িয়েছে, সবাই হেল্প করছে। তবে একটা দিন মনে গেতে আছে, একজন খুব গালি দিয়ে গেল আমাকে। ওভারঅল সবাই হেল্প করতেছে, কোঅপারেট করতেছে। আমাদেরকে লোকজন পানি খাওয়াচ্ছে। আমার কাছে এখনো দেখেন কেক পরে আছে, যে কেকে যে হাতে বোতল পানি, এগুলো পেমেন্ট, ভালোবাসা, সবাই সেলুট দিচ্ছে। অনেক পেমেন্ট পাচ্ছি ভাই, এটা টাকা দিয়ে তো পেমেন্ট তো হবে না। সরকারি বেসরকারি অফিস খুললেও তা চলছে অনেকটা ঢিলে ঢালা ভাবে। সাধারণ মানুষের আনাগোনাও কম অফিসগুলোতে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এতে জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের অধস্তন কর্মচারী সংগঠনের তথ্য মতে দেশে 450টি থানায় হামলা হয়েছে। এসব থানা থেকে পালিয়ে গেছেন পুলিশ সদস্যরা। বন্ধ রয়েছে থানার কার্যক্রম। জরুরি প্রয়োজনে থানায় এসে ভোগান্তিতে পড়ছেন সেবা প্রত্যাশীরা। থানায় এসে দেখি যে আপনার তালা ঝুলানো। আমাদেরকে তো যেভাবে হোক ডেড বডিটা নিতে হবে, আমাদেরকে দেশে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের এখন কি করা উপায়? সব থানা বন্ধ, এখন কখন খুলবে তার কোনো নিশ্চয়তা নাই। কয়েক জায়গায় গেছি, এখান থেকে ডিবি অফিসে গেছি। সকালে আসছি, এখানে কাজ হয় নাই, ভাবলাম যে ডিবি অফিসে যাই। ডিবি অফিসে গিয়ে দেখলাম যে কেউ নাই, গেট মারা বন্ধ, কোথাও নাই। তো পাশেই ডিবি অফিসের পাশেই একটা দেখলাম যে ইসের কোনো পুলিশ কর্মকর্তার কার্যালয় আছে, সেখানে গেলাম, সেখানে কথা বললাম। উনি বললো এক কাজ করেন, আপনি ইসে যান, এই যে পুলিশ লাইনে যান, ঠিক আছে, রাজারবাগ পুলিশ লাইনে যান। তো সেইখানে আমার একজনকে পাঠাইলাম। তো কোথাও কোনো ব্যবস্থা নাই যে রুগীটা নিব, রুগী না আর কি, ডেড বডিটা, ঠিক আছে। আরো কয়েক জায়গায় ঘুরছি, কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। এখন কি করব বুঝতে পারতেছি না। তবে স্বল্প পরিসরে চলছে সুপ্রিম কোর্টের 2 বিভাগের কার্যক্রম। খোলা রয়েছে নিম্ন আদালত।
কিন্তু আদালত প্রাঙ্গণে তেমন উপস্থিতি নেই লোকজনের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। হঠাৎ আতঙ্কে ফাঁকা হয়ে গেছে সচিবালয়। ভয়ে আতঙ্কে সচিবালয় থেকে বের হয়ে গেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 12টার কিছু আগে কর্মস্থল ছাড়তে শুরু করেন অনেকে। 1 ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যায় প্রশাসনের প্রাণকেন্দ্র। কর্মকর্তা কর্মচারীরা জানান, বেলা 12টার দিকে হঠাৎ গুজব ওঠে সচিবালয়ে হামলা হতে পারে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো সচিবালয়। এরপর পরই কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় থেকে বের হতে শুরু করেন। তবে সচিবালয়ের সার্বিক নিরাপত্তায় মোতায়েন রয়েছেন সেনা সদস্যরা। অনেকে বলতেছে যে বাহির থেকে হয়তো কেউ আক্রমণ করতে পারে, বাট এই ধরনের কোনো সম্ভাবনা নাই, কারণ সেনাবাহিনী অলরেডি তারা দায়িত্ব পালন করছে। এই ধরনের কোনো সম্ভাবনা নাই। হয়তো সবাই একটা প্যানিক সৃষ্টি করা হয়েছে, প্যানিকের কারণে সবাই হয়তো বের হয়ে চলে যাচ্ছে যে যদি কোনো সমস্যা হয়। আসলে আমরা তো জানি না কে বা কারা এটা একটা প্যানিক তৈরি করছে, এখন অনেকেই দেখি না এইভাবে চলে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সমিতি ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি শপথ ভঙ্গের অভিযোগে কয়েকজন বিচারপতির পদত্যাগও দাবি করেন। একই সাথে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সহ সারা দেশে রাষ্ট্রের আইন কর্মকর্তাদের পরিবর্তনের দাবি জানান বিএনপিপন্থী এই আইনজীবী। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ছাত্র জনতার আন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মঙ্গলবার বন্ধ ছিল সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম। এর মধ্যেই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, গত কয়েক বছরে সুপ্রিম কোর্ট সহ অনেক আদালতে বিচারকরা রাজনৈতিকভাবে বিচার করে তাদের শপথ ভঙ্গ করেছেন। তাদের স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানান বার সভাপতি। যারা এইসব কোর্টে বসে রাজনীতি করেছেন, দুর্নীতি করেছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের অনুরোধ করবো পদত্যাগ করার জন্য। দয়া করে পদত্যাগ করুন। চাপলি ডিভিশন হোক, হাইকোর্ট ডিভিশন হোক, ইট ডাজন্ট ম্যাটার। না হলে কিন্তু তাদের নাম আমরা প্রকাশ করতে বাধ্য হব। জাতির কাছে তাদের এই মুখ উন্মোচন করতে আমরা বাধ্য হব। অ্যাটর্নি অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে অনতিবিলম্বে, এবং জেলা পর্যায়ে পিপি, জিপি সহ এপিপি যারা আছে তাদেরকে অনতিবিলম্বে বাতিল করতে হবে। ভারতের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খোকন বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে পালিয়েছেন। তাদের গ্রেফতার করে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানান তিনি। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী অনিকার হক বলেন, তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর ভারতের কাছে ফেরত চাওয়া যাবে। আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। অনতিবিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন। এই মুহূর্তে উনি পলাতক হয়েছেন এবং তার নামে যদি এখন মামলা হয়, মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল, অপরাধের ট্রাইব্যুনাল, সেইটাতে যদি দেখি সেটার যে জুরিসডিকশন আছে সেখানেও তার ইতে মামলা হতে পারে। সো তাকে তখন হয়তো এক্সট্রাডাইট করার চেষ্টা করা হবে, তাকে আনার চেষ্টা করা হবে যদি তিনি দোষী সাব্যস্ত হন। গত 16 বছরে হওয়া সব রাজনৈতিক মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার ও রাজনৈতিক কারণে বন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আজ থেকে খুলে দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। হলে উঠতে পারবেন বৈধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল। জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, তার দেশ যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের সাথে থাকবে। সহিংসতা, লুটতরাজ ও হানাহানি পরিহার করে সব পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানান মিলার। এছাড়াও বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। As I made clear, what we are calling for today is an end to the violence and for accountability. Now,
as to what accountability looks like. That's something that should take place under Bangladeshi law. Obviously, anyone responsible for acts of violence, acts that break the law, should be held accountable for them. As it relates to the interim government, as I made clear in my opening remarks, we think that it's important that we focus on the Bangladeshi people's democratic aspirations and see a path to democratic governance. Does America support Bangladesh military to install a caretaker government? We want to see the Bangladeshi people decide the future of the Bangladeshi government. আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শ্রাবণ মাস চললেও দেখা নেই বৃষ্টির, সারের দামও বেশি, তাই বিপাকে পড়েছেন ঠাকুরগাঁওয়ের আমন চাষিরা। রোপা আমন চাষের ভরা মৌসুম চলছে, সেচ দিয়ে আমন চারা রোপণ করায় গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। কৃষি বিভাগও এই তাপদাহে পরামর্শ দিচ্ছেন বাড়তি সেচের, এতে খরচ বেড়েছে কয়েক গুণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার জেলায় 1,37,000 হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ থেকে ধান উৎপাদন হবে 4,80,000 মেট্রিক টন। কৃষি করা তো পোষায় না, 600 টাকা মানুষ না খাবার, এখন খামো কি যে জিনিসের দাম। সপ্তাহে 14,000 টাকা খরচ হইতেছে, আমরা কি করব এখন? আকাশের পানি নাই, জন্মজুরি দিব না, ঘন্টা ধরে পানি কিনবো না, হাল ভাড়া দিব না, সার বিচন কিনবো। এমন ধান ফলাতে গেলে প্রায় 900-1,000 টাকা পড়ে যাবে আমাদের। উর্বরতা শক্তি কমে যাচ্ছে, বৃষ্টির জন্য ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। চুক্তি কিংবা বর্গা যাচ্ছে, নিজে আর আবাদ করতে পারতেছি না। রূপালী ব্যাংক পিএলসির স্থগিত হওয়া 38তম বার্ষিক সাধারণ সভা ও নবম বিশেষ সাধারণ সভা আগামীকাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়, সাধারণ সভার স্থান ও সময় অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ। এক বিবৃতিতে একথা জানিয়েছেন সংস্থার মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বিক্ষোভের সময় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী সেনাপ্রধানের ঘোষণা এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা সহ বাংলাদেশের চলমান ঘটনাবলীর ওপর নজর রাখছেন তারা। এ সময় সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সকল সহিংসতার পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানান জাতিসংঘ প্রধান। গেল দুদিন ধরে বিশ্ব গণমাধ্যমে খবরের শীর্ষে রয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার দেশত্যাগ এবং রাজনৈতিক পরিস্থিতিতে শিরোনাম করেছে আল জাজিরা, বিবিসি, সিএনএন, এনবিসি নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। খবরের বেশিরভাগ অংশেই শেখ হাসিনার পালিয়ে যাওয়াকে রাজনৈতিক অদূরদর্শিতা বলছে তারা। একই সাথে বাংলাদেশে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান ও বিজয়কে স্বাগত জানানো হয়েছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি বলছে, শেখ হাসিনাকে রক্ষা এবং তার রাজনৈতিক আশ্রয়ের জন্য দেশটির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও প্রভাবশালী নেতারা জরুরি বৈঠক করেছেন। এবার পার্টেক্স খেলার খবর। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন ক্রিকেট সংগঠকরা। সকালে বিভিন্ন দাবি দেওয়ার ব্যানার নিয়ে বিসিবি কার্যালয়ে জড়ো হন সংগঠকরা। সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও শাহাদাত হোসেন সহ অন্যরা। ক্রিকেট শুধু বাংলাদেশের গুটিময় কিছু লোকের নয়, কোনো সংস্থার নয়, কোনো দলের নয়, এটা সারা দেশের মানুষের, 17 কোটি মানুষের ক্রিকেট, সবার ভালোবাসার প্রতীক হলো ক্রিকেট। এবং ক্রিকেট দিয়ে সারা বিশ্বকে কিন্তু বাংলাদেশ নাড়িয়ে দিয়েছে, বাংলাদেশকে চিনিয়ে দিয়েছে যে বাংলাদেশ খেলাধুলায় অনেক অগ্রসর। সুতরাং আমরা এটা যাতে বিঘ্ন না ঘটে সেটার দিকে আমরা সবাই লক্ষ্য রাখবো। এই সরকার একটি সুশাসনের সরকার হবে, ছাত্র জনতার চাওয়া অনুযায়ী একটি সুশাসনের সরকার হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেই সুশাসন যেন প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যেই কিন্তু আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত, শাস্তি মওকুফ করে মুক্তি দেওয়া হলো খালেদা জিয়াকে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 2000 শিক্ষার্থীর জামিন। ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা, সম্মতি দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ, আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন বিএনপি মহাসচিব। দ্রুত সময়ের মধ্যে নতুন সংসদ নির্বাচনের দাবি জামায়াতে ইসলামের। বিমানবন্দরের সাবেক মন্ত্রী হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী পলক আটক, আত্মগোপনে আওয়ামী লীগের বহু নেতা, সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল। এবং সারা দেশে নজিরবিহীন সহিংসতা, হামলা, লুট, অগ্নিসংযোগ, নিহত শতাধিক। আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে জনগণকে সহযোগিতার আহ্বান অতিরিক্ত আইজিপির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।